আপনাদের বাড়ির পুজোর কিছু স্পেসিফিক নিয়ম রয়েছে, সেগুলো নিয়ে যদি একটু আলাদা করে বলেন। আমাদের বাড়ির পুজোর নিয়ম বলতে, আমাদের বাড়ির দুর্গা প্রতিমা তৈরি হয় আমাদের বাড়িতে। যখন আমাদের বাড়িতে দুর্গা পুজো আরম্ভ হয় তখন কুমারটুলি বলে কিছু ছিল না। মহারাজা কৃষ্ণচন্দ্রর কাছে আবেদন করে দুজন মৃৎশিল্পীকে কলকাতায় আনা হয় কৃষ্ণনগর থেকে। এবং তখনকার দিনে তো বাস ট্রাম ট্রেন ছিল না, সবই হতো নৌকায়। গঙ্গার ঘাটের কাছে তাদের দুজনকে একটা আস্তানা দেওয়া হয়। নবকৃষ্ণ তাদেরকে আস্তানা দেন। তখন কিন্তু নবকৃষ্ণ তখন তিনি রাজাও হননি, মহারাজাও পরবর্তীকালে যেটা পেয়েছিলেন সেটাও হননি। তো সেইখানে থেকে তারা ওই গঙ্গায় করে বাঁশ আসছে, খড় আসছে, মাটি আসছে, সেইগুলো তারা দেখে সেগুলো প্রস্তুত করে সেগুলো বাড়িতে নিয়ে আসতেন। নিয়ে এসে তারা বাড়িতে ঠাকুর তৈরি করতেন। পরবর্তীকালে যখন কলকাতায় আরও পুজো আরম্ভ হয় তখন আস্তে আস্তে এদের পরিবার বাড়তে থাকে ওই দুজনের জায়গাকে কেন্দ্র করে, এবং জায়গাটা কুমোরটুলি নামে প্রতিষ্ঠিত হয়। মানে তারাই প্রথম এসেছিলেন কুমোরটুলিতে? একদমই তাই। এবং সেই কুমোরটুলির তৈরি হওয়ার পেছনে অবদান মহারাজা নবকৃষ্ণের। এবারে আসি, এই যে বাড়িতে দুর্গা ঠাকুর তৈরি হয়, রথের দিনকে 3.5 হাত একটি নতুন বাঁশকে পুজো করা হয় কাঠামো হিসেবে। এই কাঠামো পুজো হয়ে যাবার পর সেই বাঁশটি রথের পরের দিনকে একটি ধুতি, তার সঙ্গে একটি আংটি এবং টাকা দিয়ে আমরা ইয়েটাকে তুলে দিই কুমোরের হাতে। কুমোর মায়ের যে ডান পা, সেই পাটা পুরোটা করেন ওই বাঁশের ওপর খড় দিয়ে। মায়ের ডান পাতে ওই যে খুঁটিটা পুজো হলো কাঠামোর জন্য, সেটা থাকবে? হ্যাঁ, সেটা ওই জন্যই 3.5 হাত হয়। মায়ের ডান পাটা ওইটা দিয়ে তৈরি হবে, ঠিক আছে। এবার মায়ের ঠাকুর তৈরি হয়ে যাবার পর তৃতীয়ার দিনকে বিশেষ সময় ঠাকুরমশাই যে টাইমটা দেবেন, পূর্ণ সময়, সেই সময় আমাদের মা বেদিতে উঠবেন। এই যে বেদি, এই বেদিটা কিন্তু সেই 1757 খ্রিস্টাব্দেরই বেদি, কাঠের বেদি। সেটাও কিন্তু আজও চলছে, আজও সেই একই বেদি চলছে। পুজোর সময় সেটা বেরোয়, পুজোর পরে সেটা ঢুকিয়ে রাখা হয়। এবং আমরা যেহেতু কায়স্থ, আমাদের বাড়িতে অন্নভোগ হতে পারে না। তো আমরা কি করি, আমরা 3টে থালা আছে। পুজোর সময় এলে আপনারা দেখতে পাবেন আমাদের বাড়িতে থালাগুলো হচ্ছে কাঁসার থালা। এগুলোকে আমরা চাকা বলি। চাকা? হ্যাঁ, তার কারণ হচ্ছে গরুর গাড়ির চাকা দেখেছেন আপনারা। আমাদের এই চাকাগুলো এক একটা বের হচ্ছে, মানে এই থালাগুলোর আর কি, এক একটা কানা ওচা থালা, তার বের হচ্ছে নট লেস দ্যান 34 ইঞ্চি, মানে প্রায় 3 ফুট, 2 ইঞ্চি কম, 3 ফুট। এবং এইগুলোর এত ওয়েট, এইগুলোকে তুলে আনা যায় না, এগুলোকে গড়িয়েই আনা হয় ঠাকুর দালান দিয়ে। তাই জন্য আমরা এগুলোকে চাকা বলি। তো এই চাকাতে পিরামিডের মতন করে চাল দেওয়া হয়, শুকনো চাল। এই চালের মাথায়, অর্থাৎ পিরামিডের মাথায় পান থাকে, সুপুরি থাকে, কলা থাকে এবং মিষ্টান্ন থাকে, যাকে বলা হয় আগা। এই আগাটা আমরা মাকে দিই। আমরা যেহেতু অন্নভোগ করতে পারছি না, মাকে শুকনো চাল দিয়ে আমরা প্রসাদটা দিই দিনের বেলায়। এর সঙ্গে আমাদের পুজোর সময় কোনো ফল কাটা হয় না, গোটা ফল দেওয়া হয় মাকে। আমাদের বাড়িতে কেউ পুজো দিতে চাইলে তাকে মিষ্টান্ন সে দিতে পারে দোকান থেকে কিনে, কিন্তু কোনো ভাজা মিষ্টি দোকান থেকে কিনে আমাদের বাড়িতে দিতে পারবে না। তার কারণ 1757 খ্রিস্টাব্দ থেকে একটা নিয়ম এখনও আমরা বজায় রেখে চলেছি, যে ভাজা মিষ্টি যা কিছু আমাদের বাড়িতে তৈরি হয় তাই মাকে ভোগ দেওয়া হয় বিকেলবেলা প্রত্যেক দিন। সেই কারণে ভাজা দোকান থেকে মিষ্টি কিনে ভোগ দেওয়া যাবে না, বাড়িতেই যে মিষ্টি বানানো হয় সেটাই পুজো দেওয়া হয় এবং প্রত্যেকের নামে নামে যায় সেটা প্রত্যেক দিন। মানে আপনাদের পরিবারে যারা যারা রয়েছেন তাদের প্রত্যেকের নাম? একদম, যে বাচ্চাটা সবে জন্ম হয়েছে তার নাম যাবে, যে সব থেকে বয়োজ্যেষ্ঠ তার নামেও যাবে। তার মানে বুঝতে পারছেন, আমাদের বাড়ির পরিবার এখন সংখ্যা প্রায় 350-র ওপর। তো এই প্রত্যেকের নামে প্রত্যেক দিন এই খাবারটি যায়। মানে যারা তৈরি করছেন তার মানে তো একেবারে তারা বংশ পরম্পরায় আমাদের বাড়িতে থেকে, তাদের কাজই হচ্ছে এই কাজটা করা। তারা থাকেন আপনাদের বাড়িতে? আমাদের বাড়িতে থাকেন এবং তারা বংশ পরম্পরায় রয়েছেন। আমি আমার এই জীবদ্দশায় এই রান্না যারা করছে তাদের অন্তত 4টে প্রজন্মকে দেখলাম। যেমন আমি বৃদ্ধ বয়সের শ্রীপতিকে দেখেছি, তারপর তার ছেলে গৌরকে করতে দেখেছি, তারপর তার ছেলে অজিতকে করতে দেখেছি, আজকে অজিতের ছেলে সুরজিৎ করছে।
আমি দেখেছি 4 প্রজন্মকে। তো এইগুলো খুব ভাল লাগে আমাদের, তার কারণ আমি শ্রীপতিকে শ্রীপতি দাদু বলতাম, গৌরকে গৌর দাদা বলতাম, অজিতকে অজিত আমাদের বয়সী অজিত বলতাম, আজকে অজিতের ছেলে সুরজিৎ করছে। তো এইগুলো আমাদের খুব ভাল লাগে, পরিবারের মতন। এই যে আমাদের বাড়িতে আমরা যেহেতু কায়স্থ, মানে কীরকম নিয়ম আমরা এখনও মেনে চলছে আপনাকে বোঝাই। আমাদের বাড়ির বৌরানীরা, বাড়ির মহিলারা, মানে মেয়েরা বা বাড়ির ছেলেরা ঠাকুর দালানে কোনো পুজোর কাজে আমরা অংশগ্রহণ করতে পারি না। আমরা শুধু তদারকি করব, মানে কোনো কিছু আপনারা ছোঁবেনও না? আমরা ছুঁতে পারবো না, তার কারণ আমরা কায়স্থ। এই কাজগুলো করবার জন্য আমাদের বাড়িতে 20টা পরিবার থাকে যারা সবাই ব্রাহ্মণ। এবং আমাদের বাড়ির বিশেষত্ব হচ্ছে আমাদের বাড়ির কোনো বাধা না পড়লে যা কিছু সবই বংশ পরম্পরায়। যেমন আমাদের আগে যিনি ঠাকুর করতেন, আজ থেকে 5 বছর আগে তিনি মারা যান। তার পরিবারে আর কেউ ছিল না। তার আগে তার বাবা করতেন, তার আগে তার দাদু করতেন, এরকম করে বংশ পরম্পরায় তারা করতেন। তো তিনি মারা যাওয়ার পর কে ঠাকুর করবেন? তখন বর্তমানে বেলুর মঠের যে ঠাকুর তৈরি করেন তিনিই করছেন। এখন সেই আমাদের বাড়িতে ঠাকুর তৈরি করেন। তিনি সব মিলিয়ে 57খানা ঠাকুর তৈরি করেন এবং মানে বাড়ির পুজোর আমাদের বাড়িতেই সেই ঠাকুরগুলো, জায়গার অভাবের জন্য সে আমাদের বাড়িতেই ঠাকুরগুলো তৈরি করে। 2টো ঠাকুর শুধু আলাদা করে হয়। একটা হচ্ছে আমাদের বাড়িতে আমাদের নিজেদের ঠাকুর, সেটা সম্পূর্ণ আলাদাভাবে হয়। আর বেলুর মঠের যে দুর্গা, মা দুর্গা, সেটা বেলুর মঠে তৈরি হয়। বাকি 55টা ঠাকুর আমাদের পাঠশালাতে তৈরি হয়। মানে সমস্ত কলকাতার যা যা বনেদি বাড়ি রয়েছে সেখানকার ঠাকুর বেশিরভাগ ঠাকুরই আমাদের বাড়িতেই তৈরি হয়। মানে আপনি ছোটবেলা থেকে এগুলো দেখেছেন, একটা আলাদাই অনুভূতি, চোখের সামনে সবটা দেখা। কজনের সৌভাগ্য হয় স্কুল থেকে এসে একদিন দেখলাম বাঁশ কাটা হয়েছে, বাঁশের 2টো দিক সরু সরু করে সুচলো করে রাখা আছে কেটে। পরের দিনকে এসে দেখলাম সেই বাঁশগুলোকে বাঁধা হয়ে গেছে। তারপরের দিনকে এসে দেখলাম সেই বাঁশের ওপর খড় পড়েছে। এরম করতে করতে আস্তে আস্তে মাটি পড়ল, যাকে বলা হয় 1 মেটে। 1 মেটে হওয়ার পর বেশ কিছুদিন পরে আবার মাটি পড়ল, যাকে বলা হয় 2 মেটে। 2 মেটের পরে দেখলাম ঠাকুরকে পাতলা কাপড় মাটি জলে ভিজিয়ে ঠাকুরকে মাজা হচ্ছে, অর্থাৎ ঠাকুরের গায়ে মাটি লাগানো হয়েছে, তার উপর দিয়ে বোলানো হচ্ছে। যেখানে যেখানে উঁচু নিচু আছে সেইগুলো ওই কাপড়ের সঙ্গে প্লেন হয়ে যাচ্ছে। এটা এক অদ্ভুত অনুভূতি, মানে যারা সামনে থেকে দেখেন তারাই একমাত্র ফিল করতে পারে। একদম একদম। এবং এখনও সুযোগ হয় না, কিন্তু যখনই সুযোগ হয় ঠাকুর দালানে গিয়ে আমরা দাঁড়াই, দেখি। এবং আমাকে আমার বাড়ির লোকেরা একটু এই দুর্গাপুজোর ব্যাপারটা নিয়ে একটু অন্যরকমভাবে দেখেন। তো তারা আমাকে ভার দেন যে মায়ের সব জিনিসগুলো, মা সপরিবারে যে এসছেন, পরিবারের বাকি সদস্যেরও সব কিছু ঠিকঠাক আছে কি না সেটা দেখবার ভার আমার থাকে। কারণ গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতী, মা দুর্গা, এনারা ঠিক মতন বসেছেন কি না, এনাদের সাইজ ঠিক আছে কি না, ঠাকুরের চালচিত্রের নিচ থেকে ওপর অব্দি মাপ ঠিক আছে কি না, এইগুলো সব আমাদের মাপ করা আছে। একদম একই হতে হবে, একদম একই হতে হবে। একটু এদিক ওদিক হলে ঠাকুর বাড়ি থেকে বার করাটা অসুবিধে হবে, দাঁড়াবে। তো আজকেও আমরা সেই ট্র্যাডিশনটাকে মেনে চলছি। সিংহ, আপনি অন্য সিংহের সঙ্গে আমাদের সিংহ তফাৎ দেবেন। এবং আমাদের 2টো যে তরফ, বড় তরফ ছোট তরফ, 2টো সিংহ 2 রকম। অতটা 2টো পুজোই কিন্তু রাজা নবকৃষ্ণ শুরু করেছিলেন, তারই হাতে তৈরি। একটা 1757 খ্রিস্টাব্দে, একটা 1790 খ্রিস্টাব্দে। ছোট তরফের সিংহ যদি দেখেন, দেখবেন সিলভার কালারের। তার কারণ আগেকার দিনে এই যে এখন কালার করা আছে, তখন রাজারাজরার সময় তখন জার্মানি থেকে রূপোর পাত আসতো, সেইটা দিয়ে সিংহকে মুড়ে দেওয়া হতো এবং সেই শুদ্ধই বিসর্জন হতেন, সেই রূপোর পাত সমেত। আর আমাদের বাড়ির সিংহ যদি দেখেন, সেটা অনেকটা ঘোড়ার মতন দেখতে। হ্যাঁ, মানে ওই রকম সিংহ কিন্তু আপনার বিষ্ণুপুরে গেলে দেখতে পাবেন। আপনি বিষ্ণুপুর শুধু নন, বিষ্ণুপুর একদম ঠিক বলেছেন, শুধু বিষ্ণুপুর নন,
আপনি 150 বছর বা তার অধিককালের যে কোনো বাড়ির যদি বা দেখেন, সে ঠাকুর দেখেন, দেখবেন সিংহ এরকমই, এবং প্রত্যেকটা সিংহ কিন্তু পুরো সাদা নয়, কিন্তু অনেকটা সাদা রং। অর্থাৎ শাস্ত্র অনুযায়ী সিংহের গায়ের রং হবে বাঁকা শশীর ন্যায়, মানে পূর্ণ চাঁদ নয়। চাঁদ যখন হাফ ফালি থাকবে তখন তার যে রং, সেরকম রং সেই হবে। রংটা হতে হবে। আমাদের বাড়ির সিংহ যদি দেখেন এখনও দেখবেন সেইভাবেই তৈরি হয়। হ্যাঁ, কৃষ্ণনগর রাজবাড়িতেও কিন্তু একই একদম, রকম। কারণ দুটো পুজো একই লোকের সংবিধান অনুযায়ী হয়ে আসছে এখনো অবধি।